এমন একটি মামলা যে মামলা শেষ হয় ২০ বছর পর। এই মামলার তদন্ত থেকে বিচার পর্যন্ত ৩টি সরকারের পরিবর্তন হয় এবং এই মামলা যারা আসামি ছিল তাদেরকে নির্যাতন করে একজনের বিরুদ্ধে আরেকজনকে কনফেশনাল স্টেটমেন্ট বা দোষ স্বীকারোক্তি নেওয়া হয় এবং সবকিছুই তারা মামলার মধ্যে স্বীকার করে। পরবর্তীতে মামলার বিষয়ে যখন আলাপ আলোচনা পত্রপত্রিকা মিডিয়ার মধ্যে আসে তখন সেখানে কিন্তু এই সব কিছু প্রকাশ পায় এবং এই মামলার যখন রায় প্রকাশ করা হয় হাইকোর্ট ডিভিশনে যাওয়ার পর হাইকোর্ট ডিভিশন এই মামলাকে অবৈধ ঘোষণা করে। আমরা আজকে কথা বলছি যে মামলাটি নিয়ে, সেটি হলো ২১শে আগস্ট ২০০৪-এ শেখ হাসিনার উপরে যে গ্রেনেড হামলা হয়েছিল সেই বিষয়টি নিয়ে। ২১শে আগস্ট ২০০৪ বিকাল ৫:২২ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু অ্যাভিনিউতে একটি সমাবেশ করছিল। সেই সমাবেশের মধ্যে হঠাৎ ১৩টি বোমা নিক্ষেপ করা হয়, গ্রেনেড হামলা হয়। এই গ্রেনেড হামলায় ২৪ জন মারা যায়, ৫০০ জনের বেশি মানুষ আহত হয়। এই হামলার পর শেখ হাসিনা দাবি করে এই হামলা করা হয়েছে তাকে হত্যা করার উদ্দেশ্যে, সরকার এর সাথে জড়িত। অন্যদিকে বিএনপি দাবি করে যে আওয়ামী লীগ এই হামলা ঘটিয়েছে সরকারের বিরুদ্ধে অপপ্রচার করার জন্য। ২০০৪-এ যখন এই হামলা হয় তখন কিন্তু বিএনপি ক্ষমতায় ছিল। তখন বিএনপি এই মামলার তদন্ত শুরু করে। তদন্ত শুরু করার পর যারা আইন শৃঙ্খলা বাহিনী ছিল তারা ২ জন ব্যক্তিকে অ্যারেস্ট করে এই ঘটনায়, শৈবল সাহা পার্থ এবং জালাল উদ্দিন উরুফে জজ মিয়া। জজ মিয়া এই মামলায় অ্যারেস্ট হওয়ার পর সে কনফেশনাল স্টেটমেন্ট দেয়। সে স্বীকার করে যে এই মামলায় আমি আসলে ঘটনার সাথে জড়িত। কিন্তু পরবর্তীতে যখন মামলার ঘটনা সবার সামনে প্রকাশ পায় তখন প্রকাশ পায় যে জজ মিয়া ছিল মতিঝিলের একজন চায়ের দোকানদার এবং তাকে জোর করে নির্যাতন করে ভয় দেখিয়ে এই মামলায় আসামি করা হয়েছে। তার কাছ থেকে যে কনফেশনাল স্টেটমেন্ট আদায় করা হয়েছে তাও জোর জবরদস্তিভাবে ভয় দেখিয়ে নেওয়া হয়েছে। এইসব বিষয় যখন প্রকাশ পায় তখন কিন্তু আর এই জজ মিয়ার নাটক চলে না। সুতরাং ইনভেস্টিগেশন যেভাবে হচ্ছিল এটা প্রশ্নবিদ্ধ হয়। একই সময় ক্ষমতা পরিবর্তন হয় দেশের মধ্যে এবং তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসে। তত্ত্বাবধায়ক সরকারের আমলে নতুন করে মামলার ইনভেস্টিগেশন হয় বা ফার্দার ইনভেস্টিগেশন যেটাই হোক হয়। সেই ইনভেস্টিগেশনের মাধ্যমে মুফতি হান্নান, যে হরকাতুল জিহাদ নামে একটি জঙ্গি সংগঠনের জঙ্গি ছিল, তাকে এই মামলায় অ্যারেস্টে দেখানো হয়। বিএনপি সরকারের আমলে বিভিন্ন জায়গায় যে বোমা হামলা হয়েছিল ওইসব মামলায় মুফতি হান্নান আগেই অ্যারেস্ট ছিল, তাকে এই মামলায় পরবর্তীতে অ্যারেস্ট দেখানো হয় এবং মুফতি হান্নান তখন একটি কনফেশনাল স্টেটমেন্ট দাখিল করে। সে ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকার করে যে এই ঘটনার সাথে এবং আমি জড়িত এবং আরো ২২ জনের নাম বলে এবং তাদেরকে এই মামলায় জড়ানো হয়। এই মামলার বিচার শুরু হয়। একই সময়ের মধ্যে সরকারের পরিবর্তন আসে। ৬০ জন সাক্ষী নেওয়ার পর মামলার ট্রায়ালের মধ্যে গিয়ে আবার নতুন করে ইনভেস্টিগেশন চাই। এবার যে সরকার ক্ষমতায় ছিল সেই সরকার ছিল শেখ হাসিনার সরকার, অর্থাৎ ২০০৪-এর ২১শে আগস্ট যার উপরে হামলা হয়েছিল সেই ছিল এবার সরকার। সুতরাং এবার একটা বিষয় কিন্তু পরিষ্কার যে এইবার যে বিচার হবে তা সুস্পষ্টভাবে খুবই ভালো বিচার হবে এবং ন্যায় বিচার হবে এবং যা ইনভেস্টিগেশন হবে তাও কিন্তু পরিষ্কারভাবে করা হবে। কিন্তু এবার দেখা যাক শেখ হাসিনা সরকারের আমলে এই মামলার বিচার এবং ইনভেস্টিগেশনে কি হয়। এই মামলার ইনভেস্টিগেশনের সময় হরকাতুল জিহাদের যে মুফতি আব্দুল হান্নান ছিল তাকে আবারও তদন্তের জন্য নেওয়া হয়। তাকে টাস্ক ফোর্স ইন্টেলিজেন্টে ৪০০ দিনের মতো রাখা হয় এবং আরও যে আসামি ছিল তাদেরকে সেখানে রাখা হয়। রাখার পর তাদের কাছ থেকে জোর করে একটি কনফেশনাল স্টেটমেন্ট আদায় করা হয়। যে স্টেটমেন্ট অনুসারে এবার কিছু নতুন নাম সামনে আসে। মুফতি হান্নানের কনফেশনাল যে স্টেটমেন্ট, এই স্টেটমেন্টের উপর ভিত্তি করে এবার নতুন ৩০ জনকে এই মামলায় যুক্ত করা হয়। তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর, হারিস চৌধুরী, পিন্টু, আলী আহসান, মোহাম্মদ মুজাহিদ, অর্থাৎ রাজনৈতিক হাই প্রোফাইল অনেক ব্যক্তিদেরকে এই মামলায় জড়ানো হয়। পরবর্তীতে বিচার কার্যক্রম শুরু হয়। রাষ্ট্রপক্ষ তাদের সাক্ষী প্রমাণ সবকিছু আদালতে দাখিল করে। রাষ্ট্রপক্ষের সাক্ষী প্রমাণ শেষ হওয়ার পর আসামিপক্ষ তাদের সাক্ষ্য প্রমাণ আদালতে পেশ করে। আসামিপক্ষের সাক্ষ্য গ্রহণের সময় মুফতি হান্নান আদালতে এবং যারা ১২ জন এই মামলায় কনফেশনাল স্টেটমেন্ট দিয়েছিল তারা সবাই আদালতের কাছে এই বিষয়টি ব্যাখ্যা করে বলে যে তাদেরকে কিভাবে নির্যাতন করা হয়েছে এবং কি আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে থাকা অবস্থায় তাদেরকে কিভাবে ভয়ভীতি দেখিয়ে এই মামলায় কনফেশনাল স্টেটমেন্ট নেওয়া হয়েছে। কনফেশনাল স্টেটমেন্ট অর্থাৎ দোষ স্বীকারোক্তি এই মামলায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, কারণ কনফেশনাল স্টেটমেন্টের উপর ভিত্তি করে কিন্তু ট্রায়াল কোর্ট মামলার রায় দিয়েছে।
কিন্তু এভিডেন্স অ্যাক্টের দিকে যদি আমরা দেখি, সেখানে কিন্তু উল্লেখ করা হয়েছে কোনো কনফেশনাল স্টেটমেন্ট জোরপূর্বকভাবে আদায় করা যাবে না, কোনো প্ররোচনা বা ভয়ভীতি প্রদর্শন করে আদায় করা যাবে না। যদি কোনো কনফেশনাল স্টেটমেন্ট এইসব গ্রাউন্ডে আদায় করা হয়ে থাকে, তাহলে কিন্তু তা পরবর্তীতে মামলার বিচারের সময় অকার্যকর হবে। কিন্তু এই মামলার ক্ষেত্রে সেরকম কিছু হয়নি। পরবর্তীতে যখন এই মামলা রায় প্রদান করা হয়, হাইকোর্ট ডিভিশনে এই মামলা যায় ডেথ রেফারেন্স শুনানির জন্য। সেই শুনানির সময় হাইকোর্ট ডিভিশনের বিজ্ঞ জাস্টিসগণ এই মামলার রায় পর্যবেক্ষণ করে তারা বলে যে এই মামলায় কিছু ল্যাকিংস রয়েছে। এই ল্যাকিংসগুলো কি আমরা একটু দেখি। প্রথম হলো, এই মামলা যে ইনভেস্টিগেশন, সেই ইনভেস্টিগেশনের মধ্যে কনফেশনাল স্টেটমেন্টের উপরে জোর দেওয়া হয়েছে, জোর করে আদায় করা হয়েছে, ভয়ভীতি এবং নির্যাতনের মাধ্যমে আদায় করা হয়েছে। সুতরাং এই কনফেশনাল স্টেটমেন্ট কিন্তু আসলে ভ্যালুলেস। তদন্তকারী কর্মকর্তারা যে রিপোর্টটি দাখিল করে, সেই রিপোর্টে দাখিল করার কথা ছিল ম্যাজিস্ট্রেটের কাছে, কিন্তু সরাসরি তাড়াহুড়ার কারণে হোক, যে কোনো কারণে হোক, এই মামলার কনফেশনাল স্টেটমেন্ট বা রিপোর্ট সবকিছু দাখিল করা হয় ট্রায়াল কোর্টে। ক্রিমিনাল মামলা বিচারের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় না গিয়ে এই মামলাটি নিজস্ব একটি ধারা বহন করেছে, যার কারণে হাইকোর্ট ডিভিশন এই মামলায় এইসব ল্যাকিংয়ের কারণে পরবর্তীতে এই বিচারকে অবৈধ ঘোষণা করে এবং খালাস প্রদান করে সকল আসামিকে। এখন এই মামলাটি একটি হাই প্রোফাইল মামলা বলে এইসব নিয়ে এত আলোচনা হয়েছে, কিন্তু বাংলাদেশে কিন্তু আসলে এই বিষয়টা অহরহ ঘটে। জোর করে কোনো ব্যক্তির কাছ থেকে কনফেশনাল স্টেটমেন্ট দাখিল করা হয়, কিন্তু সেই সব ক্ষেত্রে আসলে এইসব বিষয়গুলো প্রমাণ করাটা অনেক কঠিন হয়ে যায়। কিন্তু এই মামলায় যেখানে এই বিষয়গুলো প্রমাণিত যে যারা তদন্ত করেছে তারা কনফেশনাল স্টেটমেন্টগুলো জোরপূর্বকভাবে নিয়েছে, নির্যাতন করে নিয়েছে, সুতরাং এই ইনভেস্টিগেশন যারা অফিসার ছিল তাদের বিরুদ্ধে আদালত কী পদক্ষেপ গ্রহণ করলো বা আইনগতভাবে কী পদক্ষেপ নেওয়া হলো, এটাও কিন্তু জাতির জানা দরকার। এবং এখানে কিন্তু আরেকটা প্রশ্ন আসে, জাস্টিসের কথা আমরা যখন বলি, ন্যায় বিচারের কথা আমরা যখন বলি, ন্যায় বিচার কিন্তু দুই পক্ষেরই হয়। এক হলো যে আসামি পক্ষ, তার জন্য একটা ন্যায় বিচার থাকতে হবে যেন সে ফেয়ার একটা ট্রায়াল পায়, এবং যে ভিকটিম পক্ষ তারা যেন তাদের সাথে যে অপরাধ হয়েছে তার বিচার পায়। এই মামলার ক্ষেত্রে আমরা যে দেখেছি, ইনভেস্টিগেশন কর্মকর্তাদের অবহেলা হোক অথবা অন্য যাই হোক না কেন, তার কারণে এই মামলা কিন্তু দুই পক্ষই ইনজাস্টিস পেয়েছে। কারণ 500 জন যারা আহত হয়েছে, 24 জন যারা মারা গেছে, তাদেরকে তাহলে কারা মারলো, তাদেরকে কি বিচার করা হলো, এবং যাদেরকে এই মামলায় অযথা হয়রানি করা হয়েছে এতদিন, তাদেরকে কেন হয়রানি করা হলো, তাদেরকে কেন জেল হাজতে রাখা হলো এই মামলায়, এই বিষয়টা কিন্তু এখন একটা বড় বিষয়। এবং এই মামলার যে উদাহরণ তার সামনে নিয়ে আমরা আশা করি আমাদের বিচার ব্যবস্থা, আমাদের আইন ব্যবস্থায় সবকিছুতে পরিবর্তন আসবে। ধন্যবাদ সবাইকে ধৈর্য নিয়ে পাশে থাকার জন্য।